আজকে আমরা একটা নতুন জিনিস পড়ব। দেখতেই পাচ্ছ যে বোর্ডে আমি কতগুলো জিনিস লিখে রেখেছি। যেমন ধরো এই যে 100, এটা 100 টাকাও ধরতে পারো বা যাই ধরতে পারো। তো সেখানে সে 100টা দেখো মানে নিজে নিজেই কেমন যেন সেই আটার ডালার মতো যেরকম ভাব হয়। আমরা সেই আটা রুটি করার সময় কী করি, সেই ধরো আটাটা যেভাবে আমরা আলাদা করি, ঠিক সেরকমভাবেই এই নিজে নিজেই ভাগ হয়ে গিয়ে দুটো 100 তৈরি করছে। পরেরটা দেখো, যেখানে দেখতে পাচ্ছি যে এই যে 100, সেই 100টা একটা কেউ একটা সাহায্য করছে, যার থেকে আবার 100 থেকে আবার 100ই তৈরি হচ্ছে। আবার পরেরটা দেখছি 100 থেকে দুটো 50 তৈরি হচ্ছে, তারপর সেই 50 থেকে আরও দুটো 50 তৈরি হচ্ছে। তো যাই হোক, তা এই যে ব্যাপারটা, তা আমরা আজকে পড়তে চলেছি আমাদের নতুন একটা টপিক, যেটা হচ্ছে সেল ডিভিশন। ঠিক আছে? তা এবার আমাদের এই যে সেল ডিভিশনের কি দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ডাইরেক্ট ডিভিশন, আরটা হচ্ছে ইনডাইরেক্ট ডিভিশন। ডাইরেক্ট ডিভিশনে কী লেখা আছে? সরাসরি নিউক্লিয়ার বিভাজন, অর্থাৎ সরাসরিভাবে নিউক্লিয়াস যখন বিভাজিত হয় তা তাকে বলা হয় ডাইরেক্ট ডিভিশন। আর যখন ওই যে একজন হেল্প করার কথা বলছিলাম, যে হচ্ছে স্পিন্ডল ফাইবারের মাধ্যমে যে হেল্প করছে, তাকে বলা হয় ইনডাইরেক্ট সেল ডিভিশন। এই যে ডাইরেক্ট ডিভিশনকে এখান থেকে একটাই ভাগ করা হয়েছে, অ্যামাইটোসিস। আর ইনডাইরেক্ট ডিভিশন যেটা, সেই ইনডাইরেক্ট ডিভিশন থেকে দুটো ভাগ করা হয়েছে, মাইটোসিস আর হচ্ছে মিওসিস। তা এবার চলো দেখে নিই এগুলো আসলে কী বা কী হয় না হয়। প্রথম আমরা চলে আসছি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ডিম্যাক প্রথম এটার বর্ণনা করেন। এবং এই যে কোষ বিভাজনের যে পদ্ধতি, এখানে এটাকে বলা হয় আদি এবং সরলতম কোষ বিভাজন। কাদের মধ্যে হয়? ইস্ট, ছত্রাক, অ্যামিবা, প্যারামিশিয়াম, এদের ক্ষেত্রে হয়। এবং নিম্ন শ্রেণীর কিছু জীব বংশবিস্তার করে এই কোষ বিভাজনের মাধ্যমে। একে কেন প্রত্যক্ষ বলা হয়? এখানে আলাদা কেউ সাহায্য করে না, এখানে ডাইরেক্টলি সেলটা নিজে নিজেই ভাগ হয়ে যায়, নিউক্লিয়াসটা নিজে নিজেই ভাগ হয়ে গিয়ে দুটো আলাদা কোষ তৈরি করে, তাই তো? তা এবার পাশে দেখো ছবিটা আঁকা আছে, যে নিজে নিজেই ভাগ হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার অংশটা বড় হচ্ছে, বড় হয়ে গিয়ে সে নিজে নিজেই ভাগ হয়ে গিয়ে দুটো আলাদা কোষ তৈরি করছে, যার জন্য একে বলা হয় যে সরাসরি বিভাজন বা সরাসরি নিউক্লিয়ার বিভাজনের মধ্যে ফেলা হয়। নেক্সট হচ্ছে এই কোষ বিভাজনটা খুব তাড়াতাড়ি হয়, যেহেতু কেউ সাহায্য করছে না, খুব তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু এখানে একটা কী ব্যাপার, এখানে কিন্তু জীবদেহের কোনো বৃদ্ধি ঘটে না, শুধুমাত্র বংশবিস্তার হয়। অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলো, কিন্তু তাদের আলাদা করে কোনো বৃদ্ধি হয় না কিন্তু। এই হচ্ছে অ্যামাইটোসিস। নেক্সট আমরা চলে আসব আমাদের পরবর্তী অংশটা, যেটা হচ্ছে ইনডাইরেক্ট সেল ডিভিশন। ইনডাইরেক্ট সেল ডিভিশনের প্রথম অংশটা মাইটোসিস। তা মাইটোসিসটা বলার আগে আমি একটু চলে যাই যে মাইটোসিস বলার আগে একটু চলে যাই মাইটোসিসে একটা ইম্পর্টেন্ট অংশে, যেটাকে বলা হয় ইন্টারফেজ। তা একটা কোষ যখন ধরো একটা কোষ তৈরি হলো, তাকে তো বড় হতে হবে, তার দেহের মধ্যে কিছু অংশ তৈরি হতে হবে, তারপরে তো সেই কোষটা বিভাজনের জন্য উপযুক্ত হলে তবে তো সেটা বিভাজিত হবে। তা সেই কোষটা যে বড় হচ্ছে বা কোষের মধ্যে বিভিন্ন জিনিসগুলো যে তৈরি হচ্ছে, এই ঘটনাটা ঘটে একটা সাইকেলের মাধ্যমে, যাকে বলা হয় কোষচক্র। সেই কোষচক্রের যে দশাগুলো, তার প্রথম দশাটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজের তিনটি উপদশা আছে, একটা হচ্ছে G1, একটা হলো S, আর একটা হচ্ছে G2। তাই এই তিনটি উপদশার পরে কোষটার মধ্যে সমস্ত জিনিসগুলো তৈরি হওয়ার পর তারপরে সেই কোষটা বিভাজিত হবে। তাই এবার সেই কোষটা বিভাজনের জন্য উপযুক্ত হয়ে গেছে, তাই এবার সে আস্তে আস্তে চলে যাবে বিভিন্ন রকম কোষ বিভাজনের। তা প্রথম আমরা পড়ব মাইটোসিস। তা মাইটোসিস কোষ বিভাজনটা 1882 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং প্রথম নামকরণ করেন। দেখো পাশে লেখা আছে N থেকে দুটো N হচ্ছে, অর্থাৎ
যদি ক্রোমোজোম সংখ্যাটা ধরো দুটো আছে, তাহলে সেখান থেকে দুটো করে ক্রোমোজোম সংখ্যাই অপত্য যে তৈরি হবে তাদের ক্ষেত্রেও সেই একই ক্রোমোজোম নাম্বার থাকবে, কোনো চেঞ্জ নেই। যার জন্য এখানে ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকে বলে একে বলা হয় সদৃশ বিভাজন বা ইকুয়াল ডিভিশন। কোথায় হয় এটা? এটা হয় উদ্ভিদের ভাজক কলা, তারপরে প্রাণীদের ভ্রূণ, ত্বক, বোন ম্যারো, এসব জায়গায় মাইটোসিসটা ঘটে থাকে। এই মাইটোসিস কতগুলো টাইপের হয়? এই মাইটোসিসকে মেনলি আমার এখানে আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে তাদের কতগুলো দশার ওপরে ভিত্তি করে, আর একটা হচ্ছে যে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হবে কি হবে না তার উপরে ভিত্তি করে। তা অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হবে কি হবে না তার উপরে আমরা দুটো ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল, একটা হচ্ছে অ্যানাস্ট্রাল। অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মানে হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে কিন্তু কোনো স্পিন্ডেল ফাইবার বা বেনতন্তু ফর্মেশন হয় না। ওদের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে একটা রশ্মি বেরোয় যাকে বলে অ্যাস্ট্রাল রে। সেই অ্যাস্ট্রাল রশ্মি যাদের ফর্মেশন হয়ে যে সেল ডিভিশনটা হয় তাদেরকে বলা হয় অ্যাম্ফিঅ্যাস্ট্রাল, যেটা মেনলি প্রাণীকোষের ক্ষেত্রে হয়। আর যাদের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি ফর্মেশন হবে না, বেমতন্তু তৈরির মাধ্যমে হয়, সেটা হচ্ছে সেটা প্ল্যান্টের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে। আর একটা ভাগ আছে যেটা বলছিলাম তাদের বিভিন্ন দশায় কী হয় সেই অনুযায়ী। প্রথম হচ্ছে আদর্শ, যাকে বলা হয় ইউমাইটোসিস। এখানে কি হয়? এখানে আদর্শ স্পিন্ডেল ফাইবার গঠিত হয়। তারপরে এটাকে বলা হয় এক্সট্রা নিউক্লিয়ার মাইটোসিস। ছদ্মর ক্ষেত্রে কি ছদ্ম বা ক্রিপ্টোমাইটোসিস, তার ক্ষেত্রে ক্রোমোসোমগুলো নিরক্ষীয় তলে সজ্জিত হয় না। নিরক্ষীয় তল মানে কি? একটা বল মনে করো, এই ধরো একটা বল, এই বলটার এইটা হচ্ছে মাঝামাঝি অংশ। এই মাঝামাঝি অংশ, ঠিক এই মাঝামাঝি অংশকে যদি আমরা ধরি, এটা যদি সেল মনে করি বা এটা পুরোটা নিউক্লিয়াসের অংশ বা সেল, যাই হোক যাই ধরে না কেন, তার মাঝামাঝি যে অংশটা তাকে বলা হবে নিরক্ষীয় তল। তোমরা ভূগোলে পড়েছো নিরক্ষীয় অঞ্চল। তা সেই নিরক্ষীয় তলে কি হয় যে ক্রোমোজোমগুলো পরপর সাজায় না, এবং কিন্তু স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হয়, আর বেমতন্তু তৈরি হচ্ছে। এবার চলে আসছি আদিতে কি নিউক্লিয় পর্দা বিলুপ্ত হচ্ছে না, অর্থাৎ একটা ক্রোমোজোম সেটা তো ভাগ হবে, তার তো সেল ডিভিশন, সেল তো ডিভাইড করবে, তার অনেকগুলো দশা হয়, অনেকগুলো ধাপ হয়। তাদের ক্ষেত্রে কী কী হয়? যেমন নিউক্লিয় পর্দা বিলুপ্ত হওয়ার ব্যাপার আছে, সেখানে ক্রোমোজোমগুলো সাজানোর একটা ব্যাপার আছে, তার সঙ্গে ক্রোমোজোমগুলো কুণ্ডলীকৃত হবে সেরকম একটা ঘটনা ঘটে। তা মানে এই অনেকগুলো ঘটনা ঘটে। তা সেই বিভিন্ন ঘটনা বিভিন্ন জনের ক্ষেত্রে হয়। হ্যাঁ, তার উপরে ভিত্তি করেই ভাগটা আমরা বলছি। তার 3 নম্বর আমরা চলে আসছি আদির ক্ষেত্রে কি নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় না, কিন্তু স্পিন্ডেল ফাইবার তৈরি হয়, আবার ক্রোমোজোম নিরক্ষীয় তলে সজ্জিতও হয়। 4 নম্বর প্যারামাইটোসিস। এখানে আবার কি হয়? কুণ্ডলীকরণ হয় না, ক্রোমোজোমগুলো মানে গুটিয়ে যায় না বা কুণ্ডলীকৃত হয় না, কিন্তু বাকি কাজগুলো আবার এখানে হয়। যেমন ধরো স্পিন্ডেল ফাইবার গঠিত হয়, ক্রোমোজোম সাজিয়ে যায় নিরক্ষীয় অঞ্চল বরাবর, প্লাস নিউক্লিয়ার মেমব্রেনটা অবলুপ্ত হয়ে যায়। আর লাস্ট হচ্ছে এন্ডোমাইটোসিস। এখানে কি হয়? এখানে যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমগুলো ডাবলিং হয়ে ডাবলিংকে বাংলায় বলে দ্বিত্বকরণ হয়, কিন্তু নিউক্লিয়ার বিভাজনটা হয় না বা সেল ডিভাইড করে না। এবার ক্রোমাটিডগুলো যখনই ডাবলিং হচ্ছে তাহলে কী হলো? সেগুলো মোটা হচ্ছে, বড় হচ্ছে, সেই জন্যই লেখা আছে এদের ক্ষেত্রে দৈত্যাকার ক্রোমোজোম তৈরি হয়। তাহলে এই গেল আমাদের মাইটোসিস কোষ বিভাজনের কত রকমের টাইপ। এবার আমরা চলে আসছি পরের অংশটা, অর্থাৎ তাৎপর্য। কিসে তাৎপর্য? অপত্য কোষে মাতৃকোষে একই রকম মাতৃকোষের মতো দেখতে কিছু অপত্য কোষ তৈরি হয়। তারপরে হচ্ছে N:C, অর্থাৎ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা সমান ঠিকঠাক থাকে। তারপরে কি রিজেনারেশন মানে পুনরুৎপাদন হয়। তারপরে এর কেটে গেল, ভেঙে গেল, অর্থাৎ ক্ষত নিরাময় হয়, বংশবিস্তার করতে পারে। এই হচ্ছে মাইটোসিসের তাৎপর্য। মাইটোসিসের দশা, একটি দশাকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে ক্যারিওকাইনেসিস আর হচ্ছে সাইটোকাইনেসিস। এটা বলার আগে আমি একটু ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসটা কী সেটা একটু বলে নিই। ক্যারিওকাইনেসিস এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিসটা হচ্ছে
সাইটোপ্লাজমের বিভাজন, একটা কোষ যখন বিভাজিত হবে বা ভাগ হবে তখন দুটো ঘটনা ঘটে, আগে নিউক্লিয়াস ভাগ হয়, তারপরে সাইটোপ্লাজম ভাগ হয়। তা সেই নিউক্লিয়াসের যে ভাগ হচ্ছে সেইটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে ভাগটা হয় তাকে বলা হয় সাইটোকাইনেসিস। তা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুটোই 1887 সালে প্রথম এটার কথা বলা হয়েছিল। তা ক্যারিওকাইনেসিসের কথা বলেন বিজ্ঞানী স্নেইডার, আর সাইটোকাইনেসিসের কথা বলেন বিজ্ঞানী হোয়াইটম্যান। আর একটা কথা বলে দিই, এই যে ইনডাইরেক্ট সেল ডিভিশন অর্থাৎ বেমতন্তুর মাধ্যমে যে সেল ডিভিশনটা ঘটছে মাইটোসিস আর মিওসিস, সেই বেমতন্তু কত রকম? 4 রকম। একটা ক্রোমোসোমাল ফাইবার, একটা কন্টিনিউয়াস ফাইবার, একটা ইন্টারজোনাল ফাইবার, আর একটা হচ্ছে অ্যাস্ট্রাল ফাইবার। তাই 4 ভাগে ভাগ করা হয়। ক্রোমোসোমাল ফাইবার কি, যেখানে বেমতন্তুগুলো এসে ক্রোমোসোমের সঙ্গে যুক্ত হয়। ক্রোমোসোমের গঠনে আমরা দেখেছি যেখানে মুখ্য খাঁজে যে সেন্টোমিয়ার থাকে সেখানে এসে যুক্ত হয়। তারপরে কন্টিনিউয়াস ফাইবার কি, একদম মানে যখন কোষ বিভাজন হবে তখন দুটো প্রান্তের সঙ্গে যে যোগাযোগ থাকবে তাকে বলে কন্টিনিউয়াস ফাইবার, কন্টিনিউ থাকবে, মাঝখানে কোনো ছেদ নেই। ইন্টারজোনাল ফাইবার কি, যখন যখন ক্রোমোসোমগুলো বিভাজিত হয়ে দুটো মেরুর দিকে যাবে সেই ক্রোমোসোমগুলোর মাঝে মাঝে যে ফাইবারগুলো থাকবে তাকে বলে ইন্টারজোনাল ফাইবার। আর প্রাণীকোষের ক্ষেত্রে কী হয়, প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে যে অ্যাস্ট্রাল ফর্মেশন হয় সেগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল ফাইবার। ঠিক আছে, তা এই হচ্ছে বেমতন্তুর ভাগ। তা এবার দেখে নাও, এই যে ক্যারিওকাইনেসিস তাকে আমরা 4 ভাগে ভাগ করছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, PMAT, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস হচ্ছে কি, সাইটোপ্লাজমের বিভাজন, তাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উদ্ভিদ সাইটোকাইনেসিস আর একটা হচ্ছে প্রাণী সাইটোকাইনেসিস। অর্থাৎ এই পদ্ধতিটা উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে একটু আলাদা আলাদা ঘটে। তা উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, উদ্ভিদের ক্ষেত্রে তাদের যৌননালিকা আছে বা মাইক্রোফিলামেন্ট আছে, সেখান থেকে ফ্ল্যাগমোপ্লাস্ট বলে কিছু দানা তৈরি হয়। সেই দানাগুলো কী হয়, ওই নিরক্ষীয় অঞ্চল বরাবর পরপর সাজিয়ে যায়। এই যে দেখালাম এটা যে নিরক্ষীয় অঞ্চল বরাবর, এই নিরক্ষীয় অঞ্চল বরাবরটা পরপর সাজিয়ে যাচ্ছে। সাজিয়ে গিয়ে কী হয়, তারা সেখানে একটা কোষপাত বা একটা সেল প্লেট তৈরি করে। এবার সেই সেল প্লেটটা তৈরি করার পর সেই সেল প্লেটটা কী করে, মাঝখান থেকে সাইটোপ্লাজমটাকে কেটে দেয়, কেটে দিয়ে দুটো আলাদা আলাদা সাইটোপ্লাজম অর্থাৎ দুটো আলাদা আলাদা কোষ তৈরি করে। তাই কোষপাত গঠনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হয়। আর প্রাণীর ক্ষেত্রে কী হয়, এই তো সেল, এই সেলের দুপাশে দুটো গর্ত দেখা যায়, এইখানে একটা, আবার নিরক্ষীয় অঞ্চল বরাবর এদিকে একটা, দুটো গর্ত দেখা যায় এবং গর্তগুলো পরপর এরকম চেপে গিয়ে আলাদা হয়। ঠিক আছে, তা এই যে গর্তর মাধ্যমে যে সাইটোপ্লাজমগুলো আলাদা হচ্ছে, মানে এই ধরো একটা গর্ত ছিল, এবার গর্তগুলো যখন কেটে মাঝখান থেকে আলাদা হয়ে গিয়ে কেটে গিয়ে দুটো আলাদা সেল তৈরি করে। তা এই যে সেলগুলো ফর্মেশন হচ্ছে ক্লিভেজ ফরের মাধ্যমে, তাকে বলা হয় প্রাণীকোষে হয়, প্রাণীকোষে সাইটোকাইনেসিস দশা বলা হয়। এবার এখানে একটা কোশ্চেন আছে যে ধরো যদি সাইটোকাইনেসিস না হয় সেক্ষেত্রে কী হবে, ক্যারিওকাইনেসিস হয়েছে কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না, সেক্ষেত্রে কী ঘটনা ঘটতে পারে? সেক্ষেত্রে ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াস তো ভাগ হয়ে গেছে কিন্তু সাইটোকাইনেসিস আর হচ্ছে না, অর্থাৎ সাইটোপ্লাজম ভাগ হয়নি, তার মানে সাইটোপ্লাজম একটা, তাহলে সেই একটা সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে গেল, সেক্ষেত্রে তাদেরকে বলা হয় বহু নিউক্লিয়াসযুক্ত কোষ। তাই সাইটোকাইনেসিস না হলে বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ ফর্মেশনটা হবে। দেখো লেখা আছে সিনোসাইট, সিনসিটিয়াম, অর্থাৎ বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ আর উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, প্রাণী কোষকে বলা হয় সিনসিটিয়াম ফর্মেশন হবে। নেক্সট আমরা চলে আসছি যে পরের অংশটা, যে মাইটোটিক পয়জন। হোয়াট ইজ মাইটোটিক পয়জন বা মাইটোসিসের আবার বিষ, এটাকে বাংলায় বলে মাইটোটিক বিষ বলা হয়। মাইটোসিসের আবার বিষ, হ্যাঁ, বিজ্ঞানী ডাস্টিন 1934 খ্রিস্টাব্দে একটা পদার্থ আবিষ্কার করেন লিলিয়েসির গোত্রের কিছু উদ্ভিদের দেহ থেকে, যারা বেমতন্তু অর্থাৎ স্পিন্ডেল ফাইবার গঠনে বাধা দেয়। বলে বাধা দিচ্ছে, দিয়ে তার মানে একটা করে, মানে ভেতরে তো ক্রোমোসোমগুলো তো ফর্মেশন হয়ে গেছে, ক্রোমোসোমগুলো ডাবলিং হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু স্পিন্ডেল ফাইবার তৈরি হয়নি, তাহলে আলাদা হবে কী করে? তা সেইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোষগুলো তৈরি হচ্ছে সেই কোষগুলো ভেতরে ক্রোমোসোম কিন্তু ডাবলিং, কিন্তু মানে বেমতন্তু তৈরি হচ্ছে না, এবং যেটা তৈরি করছে তাকে বলা হয় পলিপ্লয়েড। এই যে পদার্থগুলো, যেটা হচ্ছে সেল ডিভিশনে বাধাদানকারী পদার্থ বলা হয় কলচিসিনকে বলা হয়, এবং এই কলচিসিনই হচ্ছে মাইটোটিক
পয়জন। নেক্সট তো আমরা এন্ডোমাইটোসিস দেখেছি। নেক্সট আমরা দেখে নিই প্রোমেটাফেজ কাকে বলে বা মেটাকাইনেসিস কী। ওই যে বলেছিলাম যে যে মাইটোসিসের যে 4টে দশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেই প্রোফেজ আর মেটাফেজের মধ্যবর্তী যে দশাটা তাকে বলা হয় প্রোমেটাফেজ বা মেটাকাইনেসিস। আর লাস্ট মাইটোটিক অ্যাপারেটাস। এটা কি? এই যে অ্যাস্ট্রাল রশ্মি, সেন্ট্রিওল, তারপরে ধরো বেমতন্তু, এরা সব একসঙ্গে, এদের সবাইকে একসঙ্গে বলা হয় মাইটোটিক অ্যাপারেটাস। তাহলে আমরা দেখলাম মাইটোসিস, গোটাটা কি দেখলাম, মাইটোসিসের পুরো ঘটনাগুলো আমরা দেখে নিলাম। তাহলে আমরা অ্যামাইটোসিস আর মাইটোসিসের সমস্ত ঘটনা দেখে নিলাম। এইবারে আমরা চলে আসব আমাদের পরবর্তী অংশ, যেটা হচ্ছে মিওসিস। চলে এলাম মিওসিস। দেখো মিওসিসে লেখা আছে 2n থেকে দুটো n হচ্ছে, তারপরে আবার n হচ্ছে, অর্থাৎ প্রথমে ছিল 2n, তারপরে দেখো n, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা প্রথমে যা ছিল প্রথম ক্ষেত্রে সেটা অর্ধেক হয়ে গেল, তারপরে আবার যখন সেল ডিভিশন হলো সেক্ষেত্রে সেটা কিন্তু সমান রয়েছে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে ক্রোমোজোম সংখ্যার কিছু একটা পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, চলে আসছে আগে এদের দেখে নিই কে আবিষ্কার করেছিলেন। তা মিওসিসটা আবিষ্কার করেন 1887 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বোভেরি। তিনি পর্যবেক্ষণ করেন কোথায়? অ্যাসকারিসের দেহে। 1887 খ্রিস্টাব্দে ভ্যান বেন্ডেন এই যে মিওসিসটাকে বলা হয় যে হ্রাস বিভাজন, অর্থাৎ সংখ্যা যে কমে যাচ্ছে, এই যে সংখ্যা যে কমে যাচ্ছে তাকে বলে হ্রাস বিভাজন, সেটা প্রথম বিজ্ঞানী ভ্যান বেন্ডেন 1887 সালে প্রথম বলেন। তারপর 1905 সালে জেবি ফার্মার আর জেবি মোরে প্রথম এই যে মিওসিস নামটা দেন বা নামকরণ করেন। এই মিওসিসটার টাইপটা একটু আগে দেখি। গ্যামেটিক মিওসিস, জাইগোটিক মিওসিস আর হচ্ছে স্পোরিক মিওসিস। নামের মধ্যেই উত্তর আছে। গ্যামেটিক মিওসিস মানে হচ্ছে গ্যামেট তৈরি করে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। জাইগোটিক মিওসিস মানে কি জাইগোট তৈরি হয়। আর স্পোরিক মিওসিস মানে হচ্ছে স্পোর বা রেণু ফর্মেশন হয়। দেখো লেখা আছে পরাগ রেণু মাতৃকোষে 2n থেকে রেণু বা n ফর্মেশনটা হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি এদের দশাগুলো। মিওসিস তার দশাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে ক্যারিওকাইনেসিস। দেখো লেখা আছে কে কে, ক্যারিওকাইনেসিস আর হলো সাইটোকাইনেসিস। একটু শর্টে লেখা আছে কারণ অনেক লেখা তো। তা ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়ার বিভাজন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তার প্রথম ক্যারিওকাইনেসিসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ মিওসিস 1, মিওসিস 2। আমরা প্রথমে যেটা দেখলাম, প্রথমে মনে পড়ছে যে এই যে 2n থেকে প্রথমে একবার ভাগ হয়ে ডবল n হলো, তারপরে আবার nটা ভাগ হলো। তার মানে কি দুটো দশা চলে, এক হচ্ছে মিওসিস 1 আর হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 যেখানে দেখেছিলাম 2n থেকে ভাগ হয়ে n হলো, অর্থাৎ সংখ্যাটা কমে গিয়েছিল। মিওসিস 1 এই দশাটার মধ্যেই ওই সংখ্যাটা কমে যায়, যার জন্য বলা হয় হ্রাস বিভাজন। আর মিওসিস 2টা দেখেছিলাম যে n ছিল, n থেকে আবার nই হয়েছে, সেক্ষেত্রে কে একই আছে, অপত্য আর যেটা মানে প্যারেন্টাল সেটা একই ছিল, সেক্ষেত্রে তাকে বলা হয় সমবিভাজন। মিওসিস 1কে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। দেখো লেখা আছে P1, M1, A1, T1। প্রোফেজ 1কে আবার কতগুলো উপদশায় ভাগ করা হয়েছে? L ফর লেপ্টোটিন, Z ফর জাইগোটিন, PY ফর প্যাকাইটিন, DL ফর ডিপ্লোটিন, DY ফর ডায়াকাইনেসিস। ঠিক আছে, তাই এই এতগুলো ভাগে ভাগ করা হয়। কিন্তু মিওসিস 2 যেটা, সেটা মাইটোসিসের মতো। দেখো লেখা আছে লাইক মাইটোসিস, মাইটোসিসে যেমন হয় এখানেও ঠিক তাই। একে সেকেন্ড স্টেপে লেখা হয়েছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তা এবার কী কী ঘটনা ঘটে সেই ঘটনাগুলো নিয়ে তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আসবো, যে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ঘটনাগুলো। তা আমরা এখন তো টোটাল ওভারঅল একটা ডেসক্রিপশন পড়ছি। তা নেক্সট হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস 1টা ইন্টারকাইনেসিস হতেও পারে নাও পারে, অর্থাৎ মিওসিস 1-এর পরে সাইটোকাইনেসিস হতেও পারে আবার নাও পারে। যদি হয় তাকে বলা হবে সাকসেসিভ ডিভিশন, যদি না হয় কিছু বলা হবে না, একেবারে ডাইরেক্টলি একদম শেষে গিয়ে অর্থাৎ মিওসিস 2-এর পরে গিয়ে সাইটোকাইনেসিসটা হবে। তাই যে মিওসিসের কি তাৎপর্যটা কী, গুরুত্বটা কী, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বিবর্তন ঘটে, তারপরে মিউটেশন ঘটে, আকস্মিক পরিবর্তন হয় জিনের মধ্যে, সব কিছুর পেছনে কিন্তু এই মিওসিস কিন্তু দায়ী। এই মিওসিসের
তাৎপর্য, প্রথম হচ্ছে প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেটাকে একটা কনস্ট্যান্ট রাখে। নেক্সট হচ্ছে প্রকরণ হয়, অভিব্যক্তি হয়, তারপরে যৌনক্রম বজায় রাখে, জেনেটিক ম্যাপিংয়ে সাহায্য করে, এই এত এদের তাৎপর্য আছে। নেক্সট আমরা চলে আসছি যে এখানে একটা জিনিস লেখা আছে, দেখো বিশেষ দশা বলে, অর্থাৎ এই যে প্রোফেজ 1 দশাটা আমরা দেখলাম, যে মেটাফেজ 1-এ যে প্রোফেজ 1, তো এবার এখানে দেখো লেখা আছে কিছু বিশেষ কিছু দশা লেখা আছে। অর্থাৎ এই যে মেটাফেজ বলছি, মিওসিস 1-এ যে প্রোফেজ 1 দশা, সেখানে কতগুলো বিশেষ কিছু দশা ঘটে। তা প্রথমে এইগুলো জাস্ট মনে রাখবে, কারণ আমরা যখন পরবর্তী ভিডিওতে যখন মিওসিসের বিভিন্ন দশা নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে কিন্তু এইগুলো তখন কাজে লাগবে। এবং এগুলো কিন্তু খুব শর্ট কোশ্চেনে দেয় যে কোথায় কী ঘটে। যেমন প্রোফেজ 1-এর যে উপদশাগুলো ছিল, লেপ্টোটিন দশায় মেনলি ঘটে বোকে দশা, অর্থাৎ ক্রোমোসোমগুলো এক জায়গায় সাজিয়ে গিয়ে ফুলের তোড়ার মতো খুব সুন্দর দেখতে লাগে, যাকে বলে বোকে দশা বা পোলারাইজড দশা। নেক্সট হচ্ছে জাইগোটিন দশায় কি হয়, ডায়াড ফর্মেশন হয়। ডায়াড কাকে বলে? ডায়াড হচ্ছে একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড দেখা যায় বা দুটো বাহু, ডায়াড। সেখানে সাইনোপ্টেনিমাল কমপ্লেক্স বলে একটা কমপ্লেক্স থাকে, এটা এখানে দেখা যায়। নেক্সট প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার ঘটে। এখানে টেট্রাড, অর্থাৎ দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের তখন এর দুটো বাহু, যখন এই একটা ক্রোমোজোম মনে করো আর এই একটা ক্রোমোজোম মনে করো, ঠিক আছে, এর দুটো বাহু, এটা হচ্ছে ডায়াড, আবার এটা ডায়াড। কিন্তু এবার এদের যখন এই দুটো বাহু আর এই দুটো বাহু যখন চারটে বাহুই খুলে যায়, তখন তাদের বলে টেট্রাড, এবং এদের মধ্যে তখন ক্রসিং ওভারটা হয়, ঠিক আছে, এদের মধ্যে ক্রসিং ওভারটা হচ্ছে, এবং ক্রসিং ওভার হয়ে এর অংশটা এর দেহে যায়, আবার এর অংশটা এর দেহে যায়, ঠিক আছে। এবার চলে আসছি যে টার্মিনেশন কোথায় হয়। টার্মিনেশন হয় ডিপ্লোটিন দশায়। টার্মিনেশন মানে কি, এই যে ক্রসিং ওভারটা হওয়ার পথে খুলতে হবে, খোলার সময় এই যে অংশটায় যে ক্রস পয়েন্টটা, যে পয়েন্টটাকে বলা হয় কায়াজমা, এবার কায়াজমাটা সরে যায়, ঠিক আছে, এবং সেটা কোন দিকে সরছে, প্রান্ত, এবার একটা প্রান্ত, সেই প্রান্তের দিকে এটা সরছে, এটাকেই বলা হয় টার্মিনেশন। টার্মিনেশন কোথায় ঘটছে? টার্মিনেশন ঘটছে ডিপ্লোটিন দশায়। আর ক্রোমাটিন ব্রিজ তৈরি হচ্ছে কোথায়? ডায়াকাইনেসিস দশায়। আর প্রোমেটাফেজ কাকে বলে? প্রোমেটাফেজ দেখা যায় হচ্ছে মিওসিস 1 দশা। এটা জাস্ট কিছু শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের এটা পড়তে হবে। নেক্সট হচ্ছে কায়াজমা। ওই যে বললাম যেখানটাতে ক্রসিং ওভারটা হয়, সেই পয়েন্টটাকে বলা হয় কায়াজমা। সেই কায়াজমা দু রকম, একটা হচ্ছে রিসিপ্রোকাল কায়াজমা, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি কায়াজমা। জাস্ট তোমরা টার্মগুলো জেনে রাখো, রিসিপ্রোকাল কায়াজমা, কমপ্লিমেন্টারি কায়াজমা। নেক্সট আমরা চলে আসছি আমাদের পরবর্তী অংশ, যেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারে আমরা চলে আসি। একটা মিওসিসের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ক্রসিং ওভার। ওই যে দেখালাম যে এই একটা ক্রোমোজোম তার দুটো বাহু, আবার এই একটা ক্রোমোজোম তার দুটো বাহু, এই দুটো আলাদা ক্রোমোজোমের মধ্যে যখন জেনেটিক বস্তুর আদান প্রদান হয়, এই জেনেটিক বস্তু আলাদা, এই জেনেটিক বস্তু, যখন জেনেটিক বস্তুর আদান প্রদান হয়, মাঝের যে পয়েন্টটা যেখানে ক্রস করছে, এই পয়েন্টটাকে বলে কায়াজমা। সেই জেনেটিক বস্তুর আদান প্রদান হচ্ছে এই যে ঘটনাটা, একে বলা হয় ক্রসিং ওভার, যেটা মেনলি ঘটে প্যাকাইটিন উপদশায়। তাই এবার সেই যে ক্রসিং ওভার মেনলি যখন কায়াজমার ভিত্তিতে যখন তাকে দেখা হয়, তখন তাকে বলে, একটা কায়াজমা থাকলে তখন তাকে বলা হয় মোনোকায়াজমাটিক। যখন এরকম কায়াজমা আরও দুটো থাকবে, অর্থাৎ এই রকম যখন দেখতে হবে, যখন ধরো এই রকম, সেক্ষেত্রে দেখো দুটো কায়াজমা, এই একটা কায়াজমা, সেক্ষেত্রে তাকে বলা হবে পলিকায়াজমাটিক, ঠিক আছে। এবার যখন ক্রসিং ওভার হবে না, তখন তাকে বলে নন ক্রসিং ওভার। যখন একটা ক্রসিং ওভার হলো, তখন তাকে বলে সিঙ্গেল ক্রস ওভার। যখন দুটো ক্রসিং ওভার হলো, তখন তাকে বলে ডিসিও বা ডবল ক্রস ওভার, ঠিক আছে। তার মানে কি, দুটো ক্রসিং ওভার ডবল ক্রস ওভার, একটা সিঙ্গেল ক্রসিং ওভার, সেখানে বলে এসসিও বা সিঙ্গেল ক্রস ওভার। নেক্সট আমরা চলে আসছি ইন্টারকাইনেসিস। হোয়াট ইজ ইন্টারকাইনেসিস? ইন্টারকাইনেসিসটা হচ্ছে যে টেলোফেজ 1টা শেষ হবার পরে তারপর যে ইন্টারফেজ দশাটা চলে, সেই অবস্থাটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। টেলোফেজ 1 অনুসরণকারী ইন্টারফেজ দশাকে বলা হয় ইন্টারকাইনেসিস। নেক্সট হ্রাস বিভাজন, তো আমি আগেই বলেছি যে যখন জনন মাতৃকোষে ক্রোমোজোম থেকে যখন অর্ধেক ক্রোমোজোম উৎপন্ন হয় অপত্য কোষে, অর্থাৎ যেটা মিওসিস 1-এর ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে হ্রাস বিভাজন, এটা আমি আগেই বলেছি।
আর লিঙ্কেজ, লিঙ্কেজ হচ্ছে যে একই ক্রোমোজোমে অবস্থিত যে জিন তাদের মধ্যে যখন একজন থেকে অন্যজনতে যখন তাদের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যের যে সঞ্চারণের প্রবণতা তাকে বলা হয় লিঙ্কেজ। আর যে জিনগুলোর মধ্যে এটা হয় তাদের বলে লিঙ্কড জিন। দুটো টাইপ, একটা ইনকমপ্লিট একটা কমপ্লিট। ইনকমপ্লিটের ক্ষেত্রে পেরেন্টাল আর নন পেরেন্টাল জেনারেশনের মধ্যে যখন এটা হয় তখন মানে দুটোর ক্ষেত্রে মানে মাতৃ আর অপত্য আর মাতৃ দুটোর ক্ষেত্রে যখন হচ্ছে তখন তাকে বলে ইনকমপ্লিট। আর যখন পেরেন্টালতে কোনো ক্রসিং ওভার হচ্ছে না তাকে বলে কমপ্লিট। ঠিক আছে, অর্থাৎ এই দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার হবে, এই দুটো জিনের মধ্যে হবে। তাহলে এরা কাছাকাছি এলো, কাছাকাছি কতটা কাছাকাছি এলে তাদের ক্রসিং ওভারটা হচ্ছে, হ্যাঁ, তার মানে কি এরা হচ্ছে লিঙ্কড, এবার ক্রসিং ওভার হলো, সেই ক্রসিং ওভারটা এবার পেরেন্টাল আর নন পেরেন্টালের মধ্যে হচ্ছে, দুটোর ক্ষেত্রেই হচ্ছে, সেক্ষেত্রে তাকে বলে ইনকমপ্লিট। আর যখন শুধু পেরেন্টালতে ক্রসিং ওভারতে মানে পেরেন্টালের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে না তখন তাকে বলা হয় কমপ্লিট। এই দুটো ভাগে ভাগ করা হয়, জাস্ট নামটা জেনে রাখবে যে লিঙ্কেজ কী আর লিঙ্কেজ কত টাইপের হয়। যেটা বাকি রইল সেটা হচ্ছে ব্রাকিওমিওসিস। হোয়াট ইজ ব্রাকিওমিওসিস? মিওসিস 1 এর পরে যে মিওসিস 2 হবে সেই মিওসিস 2টা অনেক সময় হয় না, ফেল করে। মিওসিস 1টা হলো কিন্তু মিওসিস 2টা আর ফেল করলো। তো এই যে মিওসিস 1-এর পরে যে মিওসিস 2-এর যে ঘটার যে ব্যর্থতা সেই ঘটনাটাকেই বলা হচ্ছে ব্রাকিমিওসিস। তাহলে আমরা আজকে দেখলাম যে আমাদের সেল ডিভিশনের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আজকে আমাদের হলো, যেখানে আমরা বিভিন্ন সেল ডিভিশন জিনিসটা কী, কত রকম টাইপের হয়, তাদের সম্বন্ধে বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু কিছু পার্ট আমরা আজকে পড়লাম। পরের ভিডিওতে আসবে প্রত্যেকটা যে ধরো মাইটোসিস এবং মিওসিস প্রত্যেকটা দশা নিয়ে আলোচনা। আজকে আমাদের ইন জেনারেল টপিক আলোচনা হলো। আশা করি এটি তোমাদের খুব উপকার পাবে এবং তোমাদের পড়তে খুব ভালো লাগবে। এরপর তোমরা বইটা পড়বে। এর পরের ভিডিওতে আমরা আসবো বিভিন্ন দশা নিয়ে। ঠিক আছে, একবার দেখে নাও। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।